নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা হারাধন। মাথায় বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বহুকাল তাতে তৈলস্পর্শ ঘটেনি। কৃষ্ণবর্ণ, কৃশদেহ, কোটরগত চোখ, অত্যন্ত ছিন্ন মলিন বেশি এক প্রৌঢ় ব্যক্তি সিরাজগঞ্জ বাজারে রামলোচন সরকারের চালের আড়তে এসে বলল, বাবুমশাই, আজ সারাদিন আমি কিছু খেতে পাইনি। রামলোচন তহবিল মেলাবার জন্য সামনে রাশিকৃত টাকা পয়সা, সিকি, দুয়ানি প্রভৃতি নিয়ে গুনে গুনে থাকে থাকে সাজিয়ে রাখছিলেন। ভিখারির প্রতি চোখের কোণে একবার দৃষ্টিমাত্র করে একটা পয়সা তার দিকে ঠক করে ফেলে দিলেন। পয়সাটি কুড়িয়ে লোকটা ট্যাঁকে গুঁজে করুণ স্বরে বলল, এই একটা পয়সায় কি হবে বাবু, সারাদিন কিছু খাইনি। এইবার রামলোচন ভালো করে লোকটার মুখের পানে চাইলেন। চেহারা দেখে তার মনে বোধহয় একটু দয়ার সঞ্চার হলো। বললেন, ভাত খাবে? লোকটা বলল, আগে তাই যদি দুটি আগে হয়। আচ্ছা বসো তাহলে, এই সন্ধ্যেটা দেখে এই দোকান বন্ধ করব, বাসায় নিয়ে গিয়ে তোমায় ভাত খাওয়াবো। ওই যে পয়সাটা দিলাম, ওই ময়রার দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে ততক্ষণ জল খাওগে। বলে তিনি তহবিল মেলাতে মন দিলেন। রামলোচন সরকার জাতিতে কায়স্থ। তার নিবাস এই স্থানে নয়, তবে এই জেলাতেই বটে। বাজারে এই চালের আড়তটি তার পৈতৃক আমলের। বাজার থেকে কিছু দূরে নদীর সন্নিকটে দ্বিতল বসতবাড়িখানিও তার পিতা নির্মাণ করেছিলেন। পিতার মৃত্যুর পর রামলোচন ও তাঁর কনিষ্ঠ পদ্মলোচন উভয় ভ্রাতায় মিলে কারবার চালাতেন। পিতার জীবিতকালেই উভয়ের বিবাহ হয়েছিল। বড় বউয়ের নাম তারাসুন্দরী, ছোটর নাম রাধারানী। বাড়িতে বিধবা মা ছিলেন। তাঁর সেবা ও ঘর গৃহস্থলী কর্মের জন্য উভয় বধূ একই সময় এখানকার বাসা বাড়িতে এসে থাকতে পারতেন না। পালাক্রমে 6 মাস করে একজন বাড়িতে থাকতেন, একজন বাসা বাড়িতে এসে স্বাধীন গৃহিণীপনার সুখাস্বাদন করতেন। 5-6 বছর এই বন্দোবস্তই চলে আসছিল। একদিন হঠাৎ কলেরা রোগে পদ্মলোচনের মৃত্যু হল। এরপর বিধবা জননীও বেশি দিন জীবিত ছিলেন না। মাস 6 পরেই তাঁর পুত্রশোক চিতার আগুনে নির্বাপিত হল। সেই অবধি তারাসুন্দরী সিরাজগঞ্জের বাসা বাড়িতে কায়েম হলেন। রাধারানী তাঁর শ্বশুরের ভিটে আগলে পড়ে রইলেন। বড় বউও অবশ্য মাঝে মাঝে গিয়ে থাকেন, কিন্তু বেশি দিন থাকতে পারেন না। বাসা বাড়িতে কর্তাকে, অতিথি অভ্যাগতকে ভাত জল দেয় কে? সম্প্রতি দিন 15 হল ছোট বউ বাসাবাটিতে এসে রয়েছেন, কারণ তারাসুন্দরী এখন সন্তান সম্ভাবিতা। দিনও ঘনিয়ে এসেছে। তহবিল মেলানো শেষ করে টাকাগুলি বাসায় নিয়ে যাবার জন্য খেরুয়ার থলিতে ভরে রেখে সন্ধ্যার প্রাক্কালে রামলোচন ঠেলো হুঁকো হাতে করে তামাক সেবন করছিলেন। এমন সময় পূর্বকথিত সেই ভিখারি এসে দোকানে প্রবেশ করল। রামলোচন বললেন, কি হে, ওই জল টল কিছু খেলে? আগে হ্যাঁ, এই 1 পয়সার বাতাসা কিনে জল খেলাম। বেশ, তোমার নাম কি? আমার নাম শ্রী হারাধন দত্ত, কায়স্থ। কায়স্থ, বেশ বেশ। আচ্ছা বসো ওইখানটায়। বলে যে চৌকিখানির এক প্রান্তে তাঁর গদি, চোখের ইঙ্গিতে রামলোচন তারই অপর প্রান্ত দেখিয়ে দিলেন। হারাধন বসল। হুঁকোয় কয়েকটান মেরে রামলোচন বলল, কায়স্থ বটে, তা তোমার এমন অবস্থা হলো কি করে? হারাধন নীরবে নিজের কপালে হাত রাখল। রামলোচন বলল, হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। অদৃষ্টই হচ্ছে মূলাধার। তা বাড়ি কোথায় তোমার? কোথাও নেই,
বাড়িঘর থাকলে কি আর পথে ভিক্ষা করে বেড়াই বাবু? তবু তোমার বাপ পিতামহ কোথায় থাকতেন, কোথায় তুমি জন্মেছিলে, কোথায় ছেলেবেলা কাটিয়েছ, সেই সব তো বলতে পারো। হারাধন মাথাটি নেড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে মশাই অনেক কথা, ও বলতে গেলে মহাভারত। রামলোচন ভাবলেন, পূর্বে বোধহয় এর অবস্থা ভালো ছিল, গ্রহবৈগুণ্যবশে এখন এরূপ দাঁড়িয়েছে। সে সকল কথা বলতে বোধহয় লজ্জা ও দুঃখ অনুভব করছে। ভাবলেন, সকলই অদৃষ্টের খেলা, কখন কার কি অবস্থা দাঁড়ায় কিছুই তো বলা যায় না। এ বিষয়ে একে আর জিজ্ঞাসাবাদ করবার প্রয়োজন নেই। করুণাপূর্ণ নয়নে লোকটির পানে চেয়ে বললেন, তামাক খাবে? আগে দিন। বলে হারাধন হাত বাড়াল। রামলোচন কলকেটি খুলে তার হাতে দিলেন, হুঁকো দিলেন না, কারণ যদিও এ ব্যক্তি নিজেকে কায়স্থ বলে পরিচয় দিয়েছে, সত্যই কায়স্থ কিনা তাই বা কে জানে। লোকে কথায় বলে, জাত হারালে কায়েত। হারাধন কলকেটি নিয়ে তা অঙ্গুলিপুটে ধারণ করে হাত দিয়ে কৃত্রিম হুঁকো রচনা করে খুব জোরে জোরে ৩-৪টি দম লাগাল। তার দাপট দেখে রামলোচন সহাস্যে জিজ্ঞাসা করলেন, বড় তামাক খাওয়া অভ্যেস আছে নাকি? বড় তামাক অর্থাৎ গাঁজা। হারাধন বলল, মাঝে মাঝে তাও চলে বই কি। বলে কলকেটি সে রামলোচনকে ফিরিয়ে দিল। রামলোচন তখন সেটি নিজের হুঁকোয় বসিয়ে ২-১ টান দিয়েই বুঝতে পারলেন ওতে আর কিছুই অবশিষ্ট নেই। তখন সন্ধ্যা হয়ে এসেছে। রামলোচন ডাকলেন, বেজা, এই পিদীপতে জাল রে। বালকভৃত্য ব্রজনাথ গদির ওপর একটি পেতলের রেকাবি বসিয়ে প্রদীপ সহ পিলসুচটি তার উপর রেখে প্রদীপ জেলে দিল। রামলোচন তখন হরিবোল, হরি দুর্গা, দুর্গা, জয়মা অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর নামোচ্চারণপূর্বক প্রণাম করলেন। বেজা তারপর প্রদীপটি হাতে করে দোকানের সর্বত্র ঘুরে সন্ধ্যা দেখিয়ে এলো। দোকানের গোমস্তা ও ওজনদার উভয় মিলে সকল দরজা ও জানলাগুলি সাবধানে বন্ধ করে মোটা মোটা হুড়কো তুলে দিল। চালের বস্তা প্রভৃতিও যথাস্থানে বিন্যস্ত করে নিজের নিজের পিরহান ও চাদর প্রভৃতি নিয়ে দাঁড়াল। রামলোচন পূর্বেই প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন। পকেট থেকে চাবির গোছা বের করে গোমস্তার হাতে দিয়ে টাকার থলি হাতে নিয়ে আড়তের বাইরে এসে দাঁড়ালেন। কর্মচারীরা বাইরের দরজাটি বন্ধ করে তার নানা স্থানে বড় বড় তালা লাগিয়ে চাবির গুচ্ছ প্রভুকে প্রত্যর্পণ করল। এসো হে হারাধন, বলে রামলোচন অতিথি ও ভৃত্যসহ বাসা অভিমুখে চললেন। কর্মচারীরাও তাকে প্রণাম করে স্ব স্থানে প্রস্থান করল। হারাধনকে বাসায় নিয়ে গিয়ে বাইরের ঘরের বারান্দায় তাকে বসিয়ে রামলোচন বললেন, রান্নার তো এখনো দেরি আছে, তুমি এখানে বসো ততক্ষণ, আমি বাড়ির মধ্যে গিয়ে মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে আসি। বলেই তিনি আগন্তুকের বস্ত্রের প্রতি দৃষ্টিপাত করে বললেন, তুমি কি কাপড় ছাড়বে? একখানা ধুতি টুতি পাঠিয়ে দেব। হারাধন বলল, হলে তো ভালোই হয়। আচ্ছা বসো। বলে রামলোচন অন্তঃপুর মধ্যে প্রবেশ করলেন। নিজের শয়নঘরের বারান্দায় গিয়ে দেখলেন ভেতরে তাঁর স্ত্রী কোলের ছেলেটিকে দুধ খাওয়াচ্ছেন। ছোট বউ সেখানে বসেছিলেন। ভাসুরের পদশব্দ পেয়ে অন্য দ্বার দিয়ে তিনি পলায়ন করলেন। রামলোচন প্রবেশ করে টাকার থলি ও আড়তের চাবির গুচ্ছ লোহার সিন্ধুকে বন্ধ করতে করতে বললেন, ওগো দেখো, এই একজন ভিখিরি সারাদিন কিছু খায়নি, ওই তাকে সঙ্গে করে এনেছি, তাকে দুটি ভাত দিতে হবে, আর কিছু জল খাবার, ওই 2-1 টুকরো শশা কি পেঁপে আর কিছু মিষ্টি যদি থাকে বেজাকে দিয়ে পাঠিয়ে দাও। বাইরের ঘরের বারান্দায় এসে বসে আছে। আর দেখো, ওই আমার একখানা ছেঁড়া খোঁড়া ধুতি যদি খুঁজে বের করে দিতে পারো তো ভালো হয়, সে কাপড় ছাড়বে। প্রস্তাবগুলি শুনে তারাসুন্দরী সবিস্ময়ে স্বামীর মুখের পানে চাইলেন। বললেন, ভিখিরি না কুটুম, এত খাতির যে? রামলোচন হেসে বললেন, বড় কুটুম, তোমার ভাই,
ওগো, ভিখিরি হলেও সে ছোট লোক নয়, কায়স্থ সন্তান। আমিও যা, সেও তাই। তবে অবস্থার গতিকে সে এখন ভিখিরি, আর আমি ছেলের মহাজন। ও আচ্ছা, তা দিচ্ছি। বলে তারাসুন্দরী খোকাকে দুধ খাওয়ানো শেষ করতে মন দিলেন। রামলোচনও মুখ হাত ধোবার আয়োজন করলেন। জলযোগাদি শেষ করে আধ ঘন্টা পরে তিনি বাইরের ঘরে গিয়ে দেখলেন হারাধনের আর সে চেহারা নেই। স্নানান্তে ধৌত বস্ত্র পরিধান করে এখন তাকে ভদ্রলোকের মতো দেখাচ্ছে। রামলোচন জিজ্ঞাসা করলেন, কি হে, ওই চান করেছো যে দেখছি? হারাধন বলল, হ্যাঁ আগে হ্যাঁ, ওই নদীতে গিয়ে চান করে এলাম। তা খেলে টেলে কিছু? খেলাম বই কি, ওই বড় গিন্নি খানিকটা ফুটি আর গুড় পাঠিয়ে দিয়েছিলেন, তাই খেয়ে ওই এক ঘটি জল খেয়ে প্রাণটা শীতল হলো। রামলোচন হেসে বললেন, তা বড় গিন্নি কি মেজ গিন্নি তা তুমি জানলে কি করে? তুমি এরই মধ্যে আমার সাংসারিক খবর সব পেয়ে গেছো দেখছি। আগে হ্যাঁ, ওই আপনার বেজা চাকরকে জিজ্ঞেস করে সব কথাই জেনে নিলাম। রামলোচন সেখানে বসে হারাধনের সঙ্গে কথাবার্তা কইতে লাগলেন। সন্ধ্যার পর প্রতিদিনই তিনি এই বৈঠকখানা ঘরে বসে আহারের পূর্বে দু এক ছিলিম বড় তামাক সেবন করে ক্ষুধায় শান দিয়ে নেন। কেউ সাথী জুটলে তার সঙ্গে বসে, নচেত একাকী। বড় তামাকের প্রসঙ্গ ইতিপূর্বেই হারাধনের সঙ্গে তাঁর হয়ে গিয়েছিল, এবার তা কাজে পরিণত হল। নেশাটি ক্রমে জমে উঠতে লাগল। তখন রামলোচন অত্যন্ত উদার হয়ে পড়লেন। হারাধনের কষ্টের কথা শুনে তার মনটি তার প্রতি অত্যন্ত স্নেহসিক্ত হয়ে উঠল। এমনকি প্রস্তাব করলেন হারাধন যতদিন ইচ্ছা এখানে অতিথিরূপে অবস্থান করতে পারে। রাত্রি ৯টার সময় বেজা এসে সংবাদ দিল আহার প্রস্তুত। হারাধনকে নিয়ে রামলোচন অন্তঃপুরের মধ্যে প্রবেশ করলেন। তাঁর শয়নঘরের বারান্দাতেই আহারের স্থান হয়েছিল। হারাধন বসে মুক্ত দ্বারপথে ঘরের ভেতরে দৃষ্টি করে বলল, এই ঘরেই আপনার শয়ন হয় বুঝি? রামলোচন বললেন, হ্যাঁ, এই ঘরখানিতে আমি শুই। এই পাশাপাশি ঘর দুখানি আমাদের দুই ভাইয়ের ছিল আর কি। ভাই তো আমায় দাগা দিয়ে চলেই গেলেন। বলে গাঁজার প্রভাবে তার পুরাতন ভ্রাতৃশোক নতুন হয়ে উঠল। ভাত খেতে খেতে কোঁচার খুঁটে তিনি চোখ মুছলেন। হ্যাঁ, সবই তো আমি শুনেছি বলে হারাধন ঊর্ধ্বমুখে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ছোট বউ রাধারানী ভাত বেড়ে দিয়ে গিয়েছিল। এই সময় সে ভাসুরের দুধের বাটি নিয়ে এসেছিল। ভাসুর ও আগন্তুকের এই কথোপকথন শুনে ঘোমটা ঈষৎ ফাঁক করে আগন্তুকের পানে চাইল। হারাধনের দৃষ্টিও ঠিক এই সময় অবগুণ্ঠনবতীর পানে ফিরল। উভয় চোখাচোখি হওয়া মাত্র রাধারানীর দৃষ্টি বোধ ও বিরক্তি জ্ঞাপন করল। হারাধন তখনই মাথাটি নিচু করে সন্তপ্ত স্বরে বলল, হরি হে, তোমারই ইচ্ছা। রামলোচনের সুনজরে পড়ে গিয়ে হারাধন পরম আরামে সেখানে অধিষ্ঠান করল। সকালে উঠেই বাবুর সঙ্গে নদীতে স্নান করতে যায়। স্নানান্তে কিঞ্চিত জলযোগ করে বাবুর সঙ্গে আড়তে গিয়ে বসে। রামলোচন দেখলেন হিসাবপত্র লিখতে সে সুদক্ষ। গত বছরের সালতামামি হিসেব এখনো করা হয়নি। সেই হিসেব প্রস্তুত করবার ভার তিনি হারাধনের প্রতি অর্পণ করে নিজে হুঁকো হাতে করে মনের সুখে ধূমপান করতে লাগলেন। এইরূপে ১০-১২ দিন কাটলে রামলোচনের স্ত্রী তারাসুন্দরী একটি পুত্র প্রসব করলেন। পূর্বে তাঁর ২টি সন্তান জন্মেছিল। সতিকাগৃহ থেকেই নানা রোগে ভুগে তারা জননীর কোল শূন্য করে চলে যায়। তাই রামলোচন এবার বিশেষ সাবধানতা অবলম্বন করেছেন। স্থানীয় হাসপাতালের ডাক্তারবাবু ও পাশ করা ধাত্রী প্রতিদিন এসে সকল বিষয়ে তদারক করে উপদেশ ও ওষুধের ব্যবস্থা প্রদান করছেন। এই গোলমালে রামলোচন আর নিয়মিতভাবে দোকানে যেতে পারেন না। মাঝে মাঝে ২-১ ঘন্টা গিয়ে গদিতে বসেন।
তারপর হারাধনের প্রতি দোকানের ভার দিয়ে চলে আসেন। সন্ধ্যার পূর্বে গিয়ে ক্রয় বিক্রয়ের হিসাব পরীক্ষা করেন, তহবিল বুঝে নেন। গোপনে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেও দেখেছেন হারাধনের হিসাবে কোথাও একটি পয়সার গরমিল পাননি। হারাধনের প্রতি বাবুর এই নির্ভর ও বিশ্বাস দেখে কর্মচারীরা কিন্তু মনে মনে চটতে লাগল। চাল নেই, চুলো নেই, কোথাকার কে তার ঠিকানা নেই, তার প্রতি এতটা বিশ্বাস স্থাপন করা যে বাবুর পক্ষে নিতান্তই মূঢ়তা হচ্ছে, এ তারা অন্তরালে বলাবলি করতে লাগল। দোকানে গোমস্তা নরহরি সাহা একদিন তার মনের এই সন্দেহের কথা বাবুকে বলেছিল, কিন্তু বাবু তা হেসে উড়িয়ে দিয়েছিলেন। নরহরি এতে ক্ষুণ্ণ হয়ে সরকার ও ওজনদারের কাছে বলেছিল, ভালোত্তরেই বলেছিলাম, কিন্তু বাবু শুনলেন না। শুনবেন কেন? কাঙালের কথা বাসি না হলে তো মিষ্টি লাগে না। অশৌচান্তে তারাসুন্দরী আঁতুড়ঘর থেকে বের হয়ে নেয়ে ধুয়ে ঘরে উঠলেন। একদিন তিনি স্বামীকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোমার গেল বছরের সালতামামি হিসেবটা হয়ে গেছে কি? কেন? ছোট বউ বলছিল, দিদি বড় ঠাকুরকে জিজ্ঞাসা করো এ ক বছরে কত টাকা মুনাফা হয়েছে। আমার ভাগের অর্ধেক টাকাটা যদি বড় ঠাকুর দেন তো তীর্থধর্ম করে আসি। শুনে রামলোচন গুম হয়ে রইলেন। স্বামীকে নীরব দেখে তারাসুন্দরী জিজ্ঞাসা করলেন, ভাবছ কি? রামলোচন বললেন, আমি ভাবছি কি শুনবে? পদ্মলোচন তো আজ 5 বছর হলো গিয়েছে, কই এতকাল তো ছোট বৌমা এ কথা কোনোদিন উত্থাপন করেননি, আজ হঠাৎ এ কথা কেন? বড় বউ বললেন, কেউ বোধহয় সলা পরামর্শ দিয়েছে যে আড়তের অর্ধেক মালিক তো তুই, তোর ভাসুরি বা সব একলা খায় কেন? তা কে ওকে এইসব বুদ্ধি দিলে সন্ধান নিতে পারো? দেখবো চেষ্টা করে। আপাতত ওকে কি বলি তা আমায় বলে দাও। বলো যে হিসেবপত্র এখনো তৈরি হয়নি, আর হিসেবের জন্য আটকাচ্ছেই বাকি। 200 টাকা যদি ওর দরকার হয় তো চেয়ে নেন যেন। ছোট বউ কিন্তু 200 টাকার কথা কানেই তুললেন না। বললেন, না দিদি, ও 200 টাকায় আমার কিছু হবে না। 5 বছরে লাভ লোকসানে মিলিয়ে কিছু না হয়ে থাকে অন্তত 5,000 টাকাও লাভ হয়েছে। আমায় এখন 2,500 টাকা বড় ঠাকুর দিন, পরে হিসেবপত্র হলে আমার পাওনার বাকি টাকা দিলেই চলবে। সংসারে এই নিয়ে বড়ই একটা অশান্তি সৃষ্টি হল। পূর্বে উভয় যায় বেশ সম্প্রীতি ছিল, তারা পরস্পরের প্রতি প্রিয় সখীর ন্যায় ব্যবহার করত। এখন উভয়ের মধ্যে কথাবার্তা একরকম বন্ধ হয়েছে বললেই হয়। ইতিমধ্যে রামলোচন একজন বিশ্বস্ত লোকের কাছে খবর পেলেন হারাধন একদিন স্থানীয় কোনো প্রসিদ্ধ উকিলের বাড়িতে গিয়ে বসেছিল। সেদিন সন্ধ্যায় বাসায় এসে রামলোচন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই ছোট বৌমার সম্বন্ধে তোমার কোনো সন্দেহ হয় কি? তারাসুন্দরী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? এই উকিল বাড়ি যায় কেন হারাধন? তারাসুন্দরী স্বামীর প্রশ্নের ইঙ্গিত বুঝে শিউরে উঠলেন। বললেন, সে কি কথা? ছি ছি, এমন কি কখনো হতে পারে? রামলোচন বললেন, ওই হারাধনের কি এমন তালুক মুলুক জোতজমা আছে যার জন্য ওকে উকিল বাড়ি যেতে হয়? আরও দেখো, এতদিন না ততদিন ওই হারাধন আসার পর থেকে এই ছোট বৌমা এই গণ্ডগোল শুরু করেছে। আরও একটা কথা, আমার যেমন মতিচ্ছন্ন, গেল বছরের সালতামামি হিসেবটা আমি ওই হেরোকেই তৈরি করবার ভার দিয়েছিলাম। গেল বছর লাভ কি হয়েছে? প্রায় 1000 টাকা। সেই ধরেই ছোট বৌমা বোধহয় হিসেব করেছেন 5 বছরে 5,000 টাকা। দেখো, আমি নিশ্চয়ই বলছি ওই হেরোর সঙ্গে ছোট বৌমার কোনো যোগাযোগ আছে। বাড়ি থেকে হতভাগাকে তাড়িয়ে দিই, কি বলো? তা দাও, কিন্তু আমার তো ও কথা বিশ্বাসই হয় না। ছি ছি, এ কি কখনো হতে পারে? 24 ঘন্টা তো দুজনে একসঙ্গে রয়েছি। তার কথায় বার্তায় চালচলনে কই কোনোদিন মনে তো কিছু সন্দেহ হয় না। এ কথা শুনে রামলোচন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। পরে বললেন,
তুমি যাই বলো না কেন বড় বউ, ভেতরে কোনো গোলযোগ আছেই আছে। ছোট বই বা লাভের অংশ দাবি করে কেন, আর হেরোই বা উকিল বাড়ি যায় কেন? ভারী তো আমাদের মাসিমার কুটুম, পরমুন্ডে দুবেলা খাচ্ছেন দাচ্ছেন, দিই ওকে দূর করে, কি বলো? তারাসুন্দরী নীরবে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এখন হঠাৎ কিছু না করে দিন কতক চোখ কান খুলে থাকা যাক এসো। যদি সেরকম কোনো বেচাল দেখতে পাই তখন দুটোকেই ঝাঁটা মেরে বাড়ি থেকে দূর করে দিলেই হবে। রামলোচন পত্নীর এই যুক্তি উপস্থিত ক্ষেত্রে সর্বোত্তম বলে বিবেচনা করলেন। ছোট বউ বা হারাধন সম্বন্ধে তাঁদের মনে যে কোনো প্রকার সন্দেহের উদয় হয়েছে, তা কর্তা বা গিন্নি নিজ নিজ কথায় বা ব্যবহারে কিছুমাত্র প্রকাশ না করে দিন কাটাতে লাগলেন। একদিন বেলা 10টার সময় রান্নাঘরের বারান্দায় বড় বউ ছেলে কোলে করে বসে আছেন, ছোট বউ কুটনো কুটছেন। এমন সময়, কি গো বড় গিন্নি, কেমন আছো গো? বলে একজন বয়স্কা বিধবা উঠোনে এসে দাঁড়ালো। এই স্ত্রীলোক দেশে এদের বাড়ির কাছেই বাস করে, এদেরই প্রজা। তারাসুন্দরী বললেন, দুলে বউ যে, ভালো আছিস তো দুলে বউ? হ্যাঁ মা, তোমাদের শ্রীচরণ আশীর্বাদে ভালোই আছি। বলে নিচে দাঁড়িয়ে বারান্দার প্রান্তে মাথা ঠেকিয়ে সে উভয় বধূকে প্রণাম করে বলল, এই খোকাটি এবার বুঝি হয়েছে? তোমার খোকা হয়েছে তা আমি দেশে থাকতেই শুনেছিলুম। আহা, তা বেশ হয়েছে, বেঁচে থাকুক। বড় বউ বললেন, বস দুলে বউ, বস। এখানে কোথায় এসেছিলি? কবে এলি? এই পরশু দিন এসেছি মা। আমার জামাই এখন এইখানেই চাকরি করে কি না, সে এখন আদালতের পেয়াদা হয়েছে। তোমাদের আশীর্বাদে বেশ 2 পয়সা রোজগারিও করছে। আমার মেয়েকে নিয়ে এসেছে, এইখানেই বাসা ভাড়া করে নিয়ে আছে। মেয়েকে অনেক দিন দেখিনি তাও বটে, আর তোমার খোকাটি হয়েছে শুনেছিলাম তাও বটে। তাই মনে করলাম যাই একবার দেখাশোনা করে আসি। তা বেশ করেছিস। তোর মেয়ে জামাই ভালো আছে তো? হ্যাঁ মা, তারা ভালো আছে। দুলে বউ বসে বসে গ্রামের নানা সংবাদ বলতে লাগলো। ঘণ্টাখানেক পরে বলল, আচ্ছা, তাহলে এখন উঠি মা, বেলা হয়ে গেল। সকালেই দেশে যাব মনে করছি। তারাসুন্দরী বললেন, উঠবি কেন দুলে বউ? এতদিন পরে এলি, এইখানেই দুটি খেয়ে যা। নাওয়া হয়েছে? না মা, নাওয়া এখনো হয়নি। তা বেশ, দুটি পেশাদ দিও, খেয়েই যাব। তোমাদের খেয়েই তো মানুষ মা, আজ বলে নয়, 7 পুরুষ। তা একটু তেল দাও, নদীতে যাই। দুলে বউ নদী থেকে স্নান করে যখন ফিরল, তখন প্রতিদিনের প্রথা মতো রামলোচন হারাধনকে নিয়ে ভোজনে বসেছেন। দুলে বউ গোয়ালঘরের ছায়ায় নারকেল গাছের আড়ালে বসে হারাধনের প্রতি একদৃষ্টে চেয়ে রইল। পুরুষদের আহার শেষ হলে দুলে বউকে ভাত দিয়ে বড় বউ ও ছোট বউ খেতে বসলেন। আহার আনতে ছোট বউ নিজের ঘরে চলে গেলেন। দুলে বউ পুকুর ঘাটে গিয়ে আঁচিয়ে এসে নিজের আহার স্থান পরিষ্কার করল। হাত মুখ ধুয়ে এসে আলগোছে গিন্নির হাত থেকে একটি পান নিয়ে মৃদুস্বরে বলল, গিন্নিমা, একটি কথা আছে, কিছু যদি মনে না করো তো বলি। তারাসুন্দরী জিজ্ঞাসা করলেন, কি কথা দুলে বউ? ওই যে মিনসেটা বাবুর সঙ্গে বসে খেলে, ও কে? তোমাদের কেউ হয়? না, আমাদের কেউ না, দোকানের মুহুরি। কতদিন এসেছে? এই মাসখানেক হবে। কেন দুলে বউ, এ কথা জিজ্ঞাসা করছিস কেন? দুলে বউ এদিক ওদিক চেয়ে নিম্নস্বরে বলল, ওর লোক ভালো নয় মা, ওকে তাড়িয়ে দাও। ছোট গিন্নি এখানে আসবার মাসখানেক আগে ও মিনসে আমাদের গাঁয়ে গিয়েছিল। ও কে, কি বৃত্তান্ত কেউ জানে না। যদি মিথ্যে বলি তো আমার জিভ যেন খসে যায় মা।
সন্ধ্যের পর তোমাদের বাড়ির বাগানের ধারে, পুকুর ঘাটের পথে, এরকম সব জায়গায় 2-3 দিন ধরে ছোট বউয়ের সঙ্গে ফুসুর ফুসুর করে কথা কইতে ওকে আমি সচক্ষে দেখেছি। আমি কেন, আরো কত লোক দেখেছে। এ নিয়ে গায়ে একটু কানাকানিও শুরু হয়েছিল। তারপর মিনসে কোথায় চলে গেল আর দেখতে পাইনি। আবার এখানে এসেও জুটেছে দেখছি। কার মনে কি আছে তা নারায়ণই জানেন। কিন্তু এসব কি ভালো মা? তোমরা ভদ্র লোক, গায়ের মাথা। ছি ছি, এ কি কাণ্ড! বলে দুলে বউ প্রণাম করে বিদায় গ্রহণ করল। তারাসুন্দরী কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। তার মুখ দিয়ে একটি কথাও বের হলো না। তিনি কেবলই ভাবতে লাগলেন, তবে তো স্বামী যা সন্দেহ করেছেন তাই ঠিক, আমার বিশ্বাসই তো ভুল। অপরাহ্নকালে ছোট বউ বললেন, দিদি, এখন তো তুমি অনেকটা সুস্থ হয়ে উঠেছ। বড়ঠাকুর আমার টাকাগুলোর ব্যবস্থা করে দিলেই আমি দেশে চলে যেতে পারি। 2,500 টাকা যদি এখন নাও হয়ে ওঠে, আপাতত 2,000 পেলেও আমার চলবে। পরে তখন হিসেবপত্র দেখে যা হয় তা দেবেন। আজকে বড়ঠাকুরকে তুমি বলো মনে করে দিদি। বড় বউ গম্ভীরভাবে বললেন, আচ্ছা, তা বলবো। মনে মনে বললেন, তোমায় হাতে নাতে একবার ধরি, দাঁড়াও, ধরে আচ্ছা ঝাঁটা পেটা করি, তারপর বোধ হয় তুমি দেশে না গিয়ে কাশী কি বৃন্দাবন যেতেই চাইবে। রাত্রে আহারাদির পর নিজ কক্ষে শয়ন করে তারাসুন্দরী স্বামীকে বললেন, ওগো, তুমি যা সন্দেহ করেছিলে তাই ঠিক, আমারই ভুল হয়েছিল। বলে দুলে বউ কর্তৃক প্রদত্ত সংবাদটি তিনি স্বামীর গোচর করলেন। টাকার জন্য আজ আবার ছোট বউয়ের তাগাদার কথাও বললেন। অবশেষে বললেন, টাকাটা ফেলেই দাও, দিয়ে পাপ বিদেয় করো, নইলে এখানে বাসায় আমাদের চোখের সামনে কি কাণ্ড হতে কি কাণ্ড হবে বাবা, ভাবতেও আমার বুক শুকিয়ে যাচ্ছে। রামলোচন নীরবে ধূমপান করতে লাগলেন। কোনো মতামত ব্যক্ত না করে অবশেষে শুয়ে ঘুমোবার চেষ্টা করলেন, কিন্তু ঘুম তাঁর চোখে এলো না। ঘণ্টাখানেক এপাশ ওপাশ করে তিনি উঠলেন, খালি পায়ে বাইরে গেলেন। উঠোনে নেমে দ্বার খুলে আস্তে আস্তে বৈঠকখানা ঘরের বারান্দায় নিচে গিয়ে দাঁড়ালেন। কদিন গভীর রাত্রে প্রায় তিনি এমন রোদে বের হচ্ছেন, দেখতে আসেন হারাধন নিজ স্থানে শয়ন করে আছে কিনা। অন্যান্য দিন বৈঠকখানা ঘর ভেতর থেকে বন্ধ দেখতে পান, আজ দেখলেন বাইরে শিকল চড়ানো। দেখে তার সন্দেহ দৃঢ় হয়ে উঠল। বৈঠকখানার পাশ দিয়ে তিনি বাগানে প্রবেশ করে নিজের শয়নকক্ষের পেছনে গিয়ে পৌঁছতেই দেখতে পেলেন ছোট বউয়ের ঘরের পেছনের জানলার কাছে এক ব্যক্তি দাঁড়িয়ে ভেতরের মানুষের সঙ্গে চুপি চুপি কি কথাবার্তা বলছেন। সাবধানে আরেকটু অগ্রসর হয়ে দেখে চিনলেন এই ব্যক্তি হারাধনই বটে। রাগে তাঁর ব্রহ্মাণ্ড জ্বলে উঠল। তিনি যে পাগলের মতো হয়ে পড়লেন। তৎক্ষণাৎ বাঘের মতো লাফ দিয়ে গিয়ে সজোরে টুঁটি চেপে ধরে বললেন, পাজি নচ্ছার হারামজাদা, এই তোর কাজ? আয় শালা, তোকে আজ খুন করে এইখানেই পুঁতি। বলে হারাধনকে পেড়ে ফেললেন। দুজনে মহা ঝটাপটি আরম্ভ হল। ব্যাপার দেখে ছোট বউ নক্ষত্র বেগে নিজের ঘর থেকে বেরিয়ে তারাসুন্দরীর শয্যা পার্শ্বে এসে তাকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, দিদি দিদি, ওঠো, সর্বনাশ হলো, বড়ঠাকুর খুন করছেন। কি কি বলে তারাসুন্দরী ধর্মর করে উঠে বসলেন। ছোট বউ বলল, দিদি বারণ করো, বারণ করো, ও অন্য কেউ নয়, ও আমার দাদা, আমার সহোদর ভাই। আমি টাকা চাই না দিদি, তোমার পায়ে পড়ি, আমার দাদাকে বাঁচাও। তারাসুন্দরী খোলা জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। জানলার প্রায় নিচে বাগানে একটা প্রবল মারামারির শব্দ এবং স্বামীর কণ্ঠস্বরে খুন করব তোকে এই কথা কয়টি শুনলেন। ভয় তার কণ্ঠ রোধ হয়ে গেল। তিনি ঠকঠক করে কাঁপতে কাঁপতে করে সেইখানেই বসে পড়লেন। বড় বউয়ের অবস্থা দেখে ছোট বউ নিজেই চিৎকার করে উঠল,
দাদা দাদা পরিচয় দাও। কিন্তু এই সময় হারাধন উঠে চোঁচা দৌড় দিল এবং রামলোচন তার পেছনে ছুটলেন। সুতরাং ছোট বউয়ের কথাগুলি দুজনের মধ্যে কারো কর্ণগোচর হল না। হারাধনকে ধরতে না পেরে কিছুক্ষণ পরে রামলোচন যখন ক্ষতবিক্ষত পায়ে নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন, তখন দেখলেন দুই বই একত্রে মেঝের ওপর বসে আছেন। তিনি প্রবেশমাত্র ছোট বউ উঠে অপর দ্বার দিয়ে প্রস্থান করলেন। রামলোচন বলে উঠলেন, হেরো শালাকে তো ধরতে পারলাম না, পালিয়ে গেল। এখন ডাকো ওই হারামজাদিকে, নাক কান কেটে ঝাঁটা মেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। বড় বউ বললেন, চুপ চুপ, অমন কথা মুখে এনো না। রামলোচন স্ত্রীর কথায় অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, কেন? ও কথা বলছো কেন? বড় বউ বললেন, ওগো, মস্ত একটা ভুল হয়ে গেছে। ওই হারাধন আর কেউ নয়, ছোট বউয়ের দাদা। রামলোচন বলে উঠলেন, সে কি? ওর এক দাদা ছিল, সে পাবনার বাজারে এক রাত্রে একটা খারাপ স্ত্রীলোককে খুন করে ফেরার হয়েছিল, শোনোনি? ওই সেই দাদা। হারাধন তো নয়, ওর আসল নাম হীরালাল। রামলোচন বললেন, বলো কি? ও ছোট বউয়ের ভাই? তা সে হলো ফেরারি আসামি। এখানে কি করতে এসেছিল শুনি? বোনের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করতে। রামলোচন মেঝের ওপর বসে পড়ে খাটের পায়ায় ঠেস দিয়ে বললেন, জল দাও। তারাসুন্দরী উঠে এক গ্লাস জল এনে দিলেন। সমস্ত জলটুকু ঢকঢক করে পান করে ফেলে গ্লাস নামিয়ে রেখে রামলোচন বললেন, কিন্তু কিন্তু কথাটা কি সত্যি, না নষ্ট স্ত্রীলোকের উপস্থিত বুদ্ধি? এরা জানতেন না ছোট বউ দ্বারের বাইরে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল। সে তখনই দুমদুম করে পা ফেলে নিজের ঘরে গিয়ে বাক্স খুলে তা থেকে কতগুলো কাগজ বের করে নিল। বড় বউয়ের ঘরে প্রবেশ করে তার কোলের উপর কাগজগুলো ফেলে দিয়ে মৃদু স্বরে বলল, বড়ঠাকুরকে এগুলো পড়ে দেখতে বলো দিদি। লণ্ঠনের আলো বাড়িয়ে দিয়ে রামলোচন কাগজগুলি পড়তে লাগলেন। এগুলি এই বাসাতে থাকাকালীন হারাধন লিখেছে। বোনের কাছে টাকার তাগাদা, ভাসুরের কাছে 5 বছরের মুনাফার অংশ হিসেবে অন্তত 2,500 টাকা দাবি করার জন্য উপদেশ, উকিলের পরামর্শের কথা। অবশেষে একখানি পত্রে অন্ততপক্ষে আপাতত 2,000 টাকার জন্য পীড়াপিড়ি। স্পষ্টই বোঝা গেল হারাধন এই পত্রগুলি রাত্রে পেছনের জানলা দিয়েই হোক অথবা অপর কোনো সুযোগেই হোক তার বোনের হাতে দিয়েছিল। পত্রগুলি পড়ে রামলোচন বলে উঠলেন, জয় ভগবান, জাতকুল রক্ষে করলে বাবা। বলে পত্রগুলির মর্ম স্ত্রীকে জানালেন। অতঃপর রামলোচন বিধবা ভ্রাতৃজায়াকে ব্যবসায়ে তার লাভের অংশস্বরূপ 30 টাকা মাসোহারা বন্দোবস্ত করে দিয়ে তাকে দেশে পাঠিয়ে দিয়েছেন।